শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার, প্রভাষক পদার্থবিজ্ঞান, ইকবাল সিদ্দিকী কলেজ। আজকে আমরা পদার্থবিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ বস্তুর উপর তাপের প্রভাব থেকে আলোচনা করব। আমাদের আজকে আলোচ্য বিষয় কঠিন পদার্থের প্রসারণ। তোমরা যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখছো তাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি। প্রথমেই আমরা আলোচনা করব দৈর্ঘ্য প্রসারণ নিয়ে, কারণ কঠিন পদার্থের প্রসারণ হচ্ছে তিন প্রকার। আমরা জানি যে তাপ প্রয়োগ করলে কিন্তু কঠিন পদার্থ প্রসারিত হয়। এই প্রসারণ কিন্তু দৈর্ঘ্য বরাবর হয়, ক্ষেত্রফল বরাবর হয় এবং আয়তন বরাবর হয়ে থাকে। অর্থাৎ কঠিন পদার্থের প্রসারণ তিন প্রকার, একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্রফল প্রসারণ এবং আয়তন প্রসারণ। প্রথমে আমরা কথা বলবো দৈর্ঘ্য প্রসারণ নিয়ে। যখন একটা বস্তুকে তাপ প্রয়োগ করা হয় তখন বস্তুটি যদি দৈর্ঘ্য বরাবর প্রসারিত হয় তখন তাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ। আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটা বস্তু, একটা দণ্ডের আদি দৈর্ঘ্য হচ্ছে L1। এই দণ্ডটাকে আমি এখানে তাপ প্রয়োগ করছি। তাপ প্রয়োগ করার পর বস্তুটি কিন্তু দৈর্ঘ্য বরাবর প্রসারিত হলো, অর্থাৎ বস্তুর চূড়ান্ত দৈর্ঘ্য দাঁড়ালো হচ্ছে L2। অর্থাৎ তাপ প্রয়োগ করার পর বস্তুটা দৈর্ঘ্য বরাবর প্রসারিত হয়েছে। এখন আমরা যদি বের করতে চাই যে বস্তুটার দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু হলো, তাহলে আমরা বলি del L ইকুয়াল টু L2 মাইনাস L1। এটুকু হচ্ছে বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি। এখন এই বস্তুটার আদি তাপমাত্রা ছিল θ1, যেটা আমি তাপ প্রয়োগ করছি বস্তুটার চূড়ান্ত তাপমাত্রা হলো θ2। সুতরাং আমি বলতে পারি del θ ইকুয়াল টু θ2 মাইনাস θ1। অর্থাৎ del θ হচ্ছে তাপমাত্রার বৃদ্ধি, অর্থাৎ কতখানি তাপমাত্রা আমি বৃদ্ধি করলাম। এখন এই যে দৈর্ঘ্যের বৃদ্ধি এবং তাপমাত্রার বৃদ্ধি, এদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক রয়েছে। সম্পর্কটা হচ্ছে del L প্রপোর্শনাল L1 del θ। অর্থাৎ কোনো বস্তুর যে পরিমাণ দৈর্ঘ্য হবে, অর্থাৎ দৈর্ঘ্য যত বেশি হবে তার প্রসারণও তত বেশি হবে। আবার বস্তুর তাপমাত্রাকে যত বাড়ানো হবে তত পরিমাণ প্রসারিত হবে। এখন আমি বলতে পারি যে এই বস্তুটা যখন দেখতেছি যে আদি দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, আমরা ধরলাম যে আদি দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। এখন সেই বস্তুটা যদি আমরা 50 কেলভিন তাপ প্রয়োগ করি, আবার বস্তুটা যদি আরেকটা বস্তু যদি হয় 10 মিটার হয়ে আরো একটু বেশি হলো 20 মিটার, অর্থাৎ আর ডাবল দৈর্ঘ্য হলো, তখন আমি একই পরিমাণ তাপ প্রয়োগ করলে যে বস্তুটা দৈর্ঘ্যে বড় সেই বস্তুটার প্রসারণ বেশি হবে। এই কারণে এখানে বলা হয়েছে যে বস্তুটার আদি দৈর্ঘ্য যত বেশি হবে এর তাপমাত্রা অর্থাৎ মানে দৈর্ঘ্য প্রসারণ তত বেশি হবে। আবার এর তাপমাত্রা যত বেশি বাড়ানো হবে এর প্রসারণ তত বেশি হবে। এখন এই সম্পর্ক থেকে আমরা লিখতে পারি যে del L, আমরা যদি সমানুপাতিক ধ্রুবকটাকে উঠিয়ে দিই, একটা সমানুপাতিক চিহ্নকে আমরা তুলে দিলাম, তাহলে এখানে কি বলছে একটা সমানুপাতিক ধ্রুবক বসে, এটাকে আমরা বলি আলফা। তাহলে আলফা L1 del θ। এই যে আমরা সমানুপাতিক চিহ্নটা বসালাম, একে বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। এটি আমরা পরে একটু কথা বলবো। এখন আমরা দেখি এই আলফার মানটা আমরা কি পাই। তাহলে মান পেলাম আমরা del L ডিভাইডেড L1 del θ। এইটা হচ্ছে আলফা এর মান, এটা একটা সম্পর্ক। তাহলে এই আলফাকে আমরা কি বলবো? দৈর্ঘ্য প্রসারণ সহগ। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে দৈর্ঘ্য প্রসারণ সহগটা আসলে কি? আমরা কোনো যে বস্তুর দৈর্ঘ্য 1 মিটার, অর্থাৎ 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো বস্তুর তাপমাত্রা যদি আমরা 1 কেলভিন বৃদ্ধি করি, তাহলে তার দৈর্ঘ্য বরাবর যে পরিমাণ প্রসারণ ঘটে তাকে বলা হয় বস্তুটির দৈর্ঘ্য প্রসারণ সহগ। এটাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। এখন এটি হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। এই রাশিটার নিয়ে তোমাদের কাছে অনেক প্রশ্ন থাকতে পারে যে আলফা আসলে কেমন বা আলফার একক কি। আমরা এবার আলফার একক নিয়ে করে দেখি আসলে কেমন। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে del L, তার মানে দৈর্ঘ্যর বৃদ্ধি। তাহলে এর একক তো নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে মিটার। আবার এখানে L1 আদি দৈর্ঘ্য, তার একক মিটার, এবং del θ অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি, তার একক কিন্তু অবশ্যই কেলভিন। তাহলে উপরে দেখা দৈর্ঘ্য কিন্তু কাটা যাচ্ছে, তাহলে কি থাকছে? এই কেলভিনকে যদি আমরা উপরে উঠিয়ে নিই তাহলে আমরা পাচ্ছি পার কেলভিন, অর্থাৎ এই আলফার একক কিন্তু কেলভিন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এবার আমরা দেখি যে আলফা মাধ্যমে আমরা কিভাবে বস্তুটার চূড়ান্ত দৈর্ঘ্য বের করতে চাই। দেখো যে এখানে আমরা বলেছিলাম যে বস্তুটার আদি দৈর্ঘ্য ছিল L1 এবং তাপ প্রয়োগ করার পরে তার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে হয়েছিল L2, অর্থাৎ L2 হচ্ছে চূড়ান্ত দৈর্ঘ্য। এখন তোমাকে প্রশ্ন করা হলো যে
এই বস্তুটার আমরা চূড়ান্ত দৈর্ঘ্য নির্ণয় করবো, তাহলে আমরা কিভাবে করবো? তাহলে আমরা দেখি যে এই যে সম্পর্কটা এখান থেকে যদি আমরা আসি, আমরা লিখতে পারি, দেখো যে ডেল L2 আমরা লিখতে পারি, দুঃখিত, L2 ইকুয়াল টু ডেল L প্লাস L1, অর্থাৎ যে আদি দৈর্ঘ্য ছিল বস্তুটার কি ছিল L1, এই L1 এর সাথে আমি ডেল L যোগ করলাম, অর্থাৎ কতটুকু বাড়লো, তাহলে আদি দৈর্ঘ্য ছিল দেখো L1 আর এইটুকু মানে কত ডেল L, ডেল এর কতখানি এখান থেকে এই পর্যন্ত, এটাকে বলা হয় ডেল L, অর্থাৎ এইটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। তাহলে আদি দৈর্ঘ্যের সাথে যদি আমরা ডেল L কে যোগ করি তাহলে আমরা L2 পেয়ে যাচ্ছি, সেখান থেকে আমি এই লাইনটা লিখেছি। এখন আমরা লিখতে পারি L2 ইকুয়াল টু, আমি L1 টাকে আগে লিখলাম, এবার ডেল L, এই সমীকরণ থেকে আমরা ডেল L এর মানটা বসাবো আলফা L1 ডেল থিটা। তাহলে আমরা কি পাচ্ছি, দেখো L2 ইকুয়াল টু, এখানে L1 টা আমি কমন নিব, তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস আলফা ডেল থিটা। এইটাই হচ্ছে চূড়ান্ত দৈর্ঘ্যের একটা সূত্র। এই সূত্রকে ব্যবহার করে আমি সহজেই কোনো বস্তুর চূড়ান্ত তাপমাত্রা, অর্থাৎ তাপ প্রয়োগের পরে তার তাপমাত্রা কত হলো, দুঃখিত, তাপ প্রয়োগের পরে তার দৈর্ঘ্য কতখানি হলো, সেটি আমরা সহজেই নির্ণয় করতে পারবো। আশা করি এই বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী টপিকে যাব, সেটি হচ্ছে ক্ষেত্র প্রসারণ। দৈর্ঘ্য প্রসারণ এবং ক্ষেত্র প্রসারণ বিষয়টি প্রায় সিমিলার। আমরা দেখো আরেকটি চিত্র এঁকেছি, দ্বিতীয় চিত্র, এখানে একটা আয়তাকার, একটা বর্গাকার, ধরো বর্গাকার বস্তুর ক্ষেত্রফল হচ্ছে A1, এটা হচ্ছে আদি ক্ষেত্রফল। এখন এই বস্তুটাকে আমি তাপ প্রয়োগ করলাম, তাহলে বস্তুটি চারিদিক থেকে, অর্থাৎ ক্ষেত্রফল সে প্রসারিত হলো, কতখানি বলো, দেখো এইটুকু পরিমাণ কিন্তু বৃদ্ধি পেল। তাহলে এইটুকু আমরা বলতে পারি হচ্ছে ডেল A, অর্থাৎ এখানে আমরা লিখেছিলাম আদি দৈর্ঘ্য ডেল L ইকুয়াল টু L2 মাইনাস L1, একইভাবে এখানেও ডেল A ইকুয়াল টু A2 মাইনাস A1। আর তাপমাত্রা তো একই হয়েছে, তাপমাত্রার কোনো পরিবর্তন নাই, তাপমাত্রা এটাই যে ডেল থিটা ইকুয়াল টু থিটা 2 মাইনাস থিটা 1, তাহলে ডেল A ইকুয়াল টু A2 মাইনাস A1। একইভাবে এই যে সম্পর্কটা আমি লিখেছিলাম, এখানে শুধু L এর পরিবর্তে আমি শুধুমাত্র A লিখব, আর সব একই থাকবে। এখানে ডেল A ইকুয়াল টু A1 ডেল থিটা, দেখো একই বিষয়। এখান থেকে আমরা আগের মতোই বের করব যে ডেল A ইকুয়াল টু, এই সমানুপাতিক চিহ্নটা উঠে গিয়ে একটা ধ্রুবক বসবে, এই ধ্রুবকটাকে আমরা বলবো বিটা A1 ডেল থিটা। এখানে বিটা হচ্ছে বস্তুর ক্ষেত্রফল প্রসারণ সহগ। এই বিটার মানটা আমি বের করতে চাই, তাহলে লিখতে পারি আমরা ডেল A ডিভাইডেড A1 ডেল থিটা। তাহলে একইভাবে আমরা বিটাও পেয়ে গেলাম। এখন যদি বলি বিটা অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ সহগ কাকে বলে, আমরা সহজেই বলতে পারবো যে যদি 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করা হয়, তাহলে বস্তুটার ক্ষেত্রফল যতখানি বৃদ্ধি পাবে তাকে বলা হয় বস্তুটার ক্ষেত্র প্রসারণ সহগ বা ক্ষেত্রফল প্রসারণ সহগ। এখন আমরা একইভাবে যদি এটার একক নির্ণয় করতে চাই, তাহলে আমরা জানি যে ডেল A অর্থাৎ ক্ষেত্রফলের বৃদ্ধি, এইটার একক হচ্ছে অবশ্যই কত, মিটার স্কয়ার। অনুরূপভাবে এখানে A1 আদি ক্ষেত্রফল, এটাও কিন্তু মিটার স্কয়ার, এবং এখানে রয়েছে ডেল থিটা যার একক হচ্ছে কেলভিন। সুতরাং মিটার স্কয়ার যদি কাটা যায় এবং কেলভিনকে যদি আমরা উপরে নিয়ে যাই, তাহলে একক পেলাম পার কেলভিন, অর্থাৎ আগেরটার মতোই আলফা এবং বিটা উভয় এককই হচ্ছে পার কেলভিন। দুটা বিষয় আমরা বুঝতে পারলাম। এবার আমরা আসি তৃতীয় যে সম্পর্কটি, সেটি হচ্ছে বস্তুর আয়তন প্রসারণ সহগ। এই যে দুটো বস্তু আমরা এখানে রেখেছি, বস্তুটা যদি একটা ঘন বস্তু হতো, অর্থাৎ এরকম একটা বস্তু যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই আছে, একটা ঘন বস্তু, যেমন ইট, আমরা বলতে পারি ইট একটা ঘন বস্তু। দেখো এখানে আমরা সবকিছু লিখেছি, বস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই রয়েছে। এখন এই বস্তুটাকে যদি আমরা এভাবে এখানে তাপ প্রয়োগ করি, তাহলে বস্তুটার কিন্তু আয়তন বরাবর প্রসারিত হবে। তাহলে যদি আমরা বলি বস্তুটার আদি আয়তন ছিল V1 এবং তাপ প্রয়োগ করার পরে তার আয়তন বৃদ্ধি পেয়ে হলো V2, এবং বস্তুটার আদি তাপমাত্রা ছিল θ1 এবং তাপ প্রয়োগ করার পর তার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে হলো θ2। তাহলে আমরা আগের মতোই লিখতে পারি যে ডেল V অর্থাৎ আয়তনের পরিবর্তন ইকুয়াল টু V2 মাইনাস V1, এবং ডেল থিটা অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন θ2 মাইনাস θ1। এখন ওই যে আমি যা বলেছিলাম যে এটার মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সুতরাং আমরা লিখতে পারি ডেল V ইকুয়াল টু, আমরা লিখতে পারি যে V1 ডেল থিটা। একই ব্যাপার, তিনটা আসলে একই। প্রথমটা যদি ভালোভাবে বুঝতে পারো, তাহলে বাকি দুটো তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তাহলে আমরা এখান থেকে আমরা
একটা সম্পর্ক সমানুপাতিক, তাহলে যদি আমরা ডেল ভি এই সমানুপাতিক চিহ্নকে উঠিয়ে দিই তাহলে কি হয়, ইকুয়াল টু গামা ইনটু ভি1 ডেল থিটা। তাহলে আমরা গামা এর মানটা যদি বের করি তাহলে কি পাই, ডেল ভি ডিভাইডেড ভি1 ডেল থিটা। একইভাবে আমরা পেয়ে গেলাম। এখন গামা এর একক কিন্তু একই, কারণ আমরা জানি যে আয়তন প্রসারণ এর সহগ হচ্ছে মিটার কিউব এবং আদি আয়তন তার একক মিটার কিউব। মিটার কিউব কাটা গেলে এবং ডেল থিটা একক হচ্ছে কেলভিন, তাহলে এটাও পার কেলভিন। সুতরাং আলফা, বিটা এবং গামা প্রত্যেকটি একক কিন্তু পার কেলভিন, অর্থাৎ কে ইনভার্স 1 এটা হচ্ছে তিনটারই একক। আচ্ছা, এখন যদি বলা হয় মানে আয়তন প্রসারণ সহগ কাকে বলে, তাহলে আমরা একইভাবে সংজ্ঞা দিব যে 1 মিটার কিউব আয়তন বিশিষ্ট কোনো বস্তুর তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করা হয় তাহলে বস্তুটির আয়তন যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে বলা হয় বস্তুটির আয়তন প্রসারণ সহগ, যাকে আমরা গামা দ্বারা প্রকাশ করে থাকি। এখন তিনটা টপিক আমরা শেষ করলাম। এখন সর্বশেষ একটা টপিক রয়েছে যেখানে বলা হয়েছে আলফা, বিটা এবং গামা এর মধ্যে সম্পর্ক। এই তিনটার মধ্যে আমরা সম্পর্ক যদি নির্ণয় করতে চাই তাহলে কিভাবে সম্পর্ক হবে? এই সম্পর্কটা নির্ণয় করার পূর্বে আমরা একটা জিনিস ধরে নেব, সেটা হচ্ছে আলফা ইকুয়াল টু 1 ধরবো, বিটা ইকুয়াল টু 2 ধরবো এবং গামা ইকুয়াল টু 3 ধরবো। তোমার মনে অবশ্যই প্রশ্ন জেগেছে যে আমি কেন আলফাকে 1 ধরবো আর বিটাকে 2 ধরবো আর গামাকে 3 ধরবো। ধরবো আমরা এই কারণেই যে আমরা দেখেছি যে আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। এখানে কিন্তু দৈর্ঘ্য একটা মৌলিক রাশি, এখানে দৈর্ঘ্য কিন্তু একটাই রয়েছে। আবার বিটা কিন্তু আসলে ক্ষেত্রফল প্রসারণ সহগ। বিটার মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা হচ্ছে প্রস্থ, এই কারণে আমরা বিটাকে 2 ধরেছি। আবার গামা কিন্তু আয়তন প্রসারণ সহগ, এবং গামার মধ্যে কিন্তু তিনটা জিনিস আছে, একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা প্রস্থ এবং আরেকটা হচ্ছে উচ্চতা, এই কারণে আমরা গামাকে 3 ধরেছি। এখন যদি আমরা সম্পর্ক নির্ণয় করতে চাই তাহলে আমরা সহজেই বলতে পারি গামা ইকুয়াল টু 3 আলফা। আবার বলতে পারি যে বিটা ইকুয়াল টু 2 আলফা। এখন কেন এমন হলো? দেখো এখানে আলফার মান হচ্ছে 1, আলফা ইকুয়াল টু 1, যদি আলফাকে 1 বসিয়ে দিই তাহলে 3, আবার গামার মান 3, তাহলে 3 ইকুয়াল টু 3, তাহলে এটা আমরা মেনে নিতে পারি। আবার অনুরূপভাবে এখানে যদি আলফার মান 1 যদি আমি বসিয়ে দিই আলফা 1, তাহলে কি হবে, মান হবে 2, আর গামার মান কিন্তু 2, তাহলে দুই পাশে 2 হলো, তাহলে এটাও কিন্তু আমরা সহজেই মেনে নিতে পারি। যদি তিনটা যদি আমরা একসাথে করি তাহলে আমরা কি হয় দেখো, 6 আলফা ইকুয়াল টু কত হবে, 3 বিটা ইকুয়াল টু 2 গামা। এভাবে লিখতে পারি। কেন লিখতে পারি দেখো, এখানে 6 আলফার মান যদি 1 বসে তাহলে আমরা পেলাম কত, এই পাশটার মান পেলাম 6। অনুরূপভাবে এই পাশটা দেখো, বিটার মান কত, বিটার মান হচ্ছে 2, তাহলে এখানে 2 যদি বসাই তাহলে আমরা মান পাচ্ছি 6। অনুরূপভাবে গামার মান কিন্তু 3, তাহলে এখানে যদি আমরা 3 বসাই তাহলে আমরা এখানেও পাচ্ছি 6, তাহলে তিন পাশে কিন্তু আমরা 6 পাচ্ছি। সুতরাং এভাবে আমরা লিখতে পারি। এটা হচ্ছে আলফা, বিটা এবং গামার মধ্যে এই সম্পর্ক। এই সম্পর্কগুলো আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। কেননা কোনো অঙ্কের মধ্যে দেওয়া আছে আলফার মান দেওয়া আছে, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে, কিন্তু এখান থেকে গামা নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমরা এই সূত্রটা কিন্তু ব্যবহার করতে পারি। আবার যদি দেওয়া থাকে যে ক্ষেত্রফল প্রসারণ সহগ দেওয়া আছে, তোমাকে আলফা নির্ণয় করতে বলা হলো, তখন কিন্তু আমরা এই সমীকরণটা ব্যবহার করে সহজেই এই মানটা নির্ণয় করতে পারি। আজকের ক্লাসে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আজকের ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ক্লাসে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।